আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমরা আজকে এইচএসসি জীববিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন এই অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। প্রথমেই যে এমসিকিউটা রয়েছে, হোমোলোগাস বা সমসংস্থ ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়াকে কী বলে? তো জোড় বাঁধার প্রক্রিয়াটাকে আমরা বলবো সিনাপসিস, এবং ক্রোমোজোম জোড়াকে আমরা বলবো কি? বাইভ্যালেন্ট। এবং এই বাইভ্যালেন্ট সিনাপসিস এই টার্মগুলো আমরা দেখব মায়োসিস ওয়ান কোষ বিভাজনের প্রোফেজ এক ধাপের জাইগোটিন উপপর্যায়। ওকে, দেন বাকি অপশনগুলো আমরা যদি দেখি, টেট্রাড মানে আমরা যদি সমস্ত দুইটা ক্রোমোজোম দেখি, এই ক্রোমোজোমের এই যে বাহু, চারটা বাহুকে, এগুলোকে আমরা বলতেছি টেট্রাড। তো এই টেট্রাড গঠন এবং কায়াজমা সৃষ্টি, মানে আমরা দেখি এক্স আকৃতির গঠন সৃষ্টি, এটা দেখা যায় প্যাকাইটিন উপপর্যায়ে, মানে মায়োসিস ওয়ানের প্রোফেজ এক ধাপের প্যাকাইটিন উপপর্যায়ে আমরা দেখব হচ্ছে টেট্রাড সৃষ্টি হচ্ছে এবং কায়াজমা সৃষ্টি হচ্ছে। আরেকটা ঘটনা আমরা দেখব, সেখানে ক্রসিং ওভার ঘটে। মানে কায়াজমা মানে আমরা দেখব যে সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে এক্স আকৃতির গঠন তৈরি হবে। আমরা যদি একটু খেয়াল করি, এক্স আকৃতির একটা গঠন তৈরি হবে, এটাকে আমরা বলি হচ্ছে কায়াজমা। যে এখানে দেখতে এক্স এর মতো একটা গঠন, এটাকে আমরা বলতেছি এক্স এর মতো যে গঠন, এটাকে আমরা বলতেছি হচ্ছে কায়াজমা। তো এই কায়াজমা সৃষ্টি হচ্ছে মায়োসিস এক কোষ বিভাজনের প্রোফেজ ওয়ানের প্যাকাইটিন উপপর্যায়ে। তো এটা নিয়ে আমাদের সামনে আরও আলোচনা আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা কায়াজমা সৃষ্টি, টেট্রাড গঠন, এগুলো দেখব আমরা প্যাকাইটিন উপপর্যায়ে। এবং সিনাপসিস, দ্যাট মিনস হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়া, এটাকে আমরা বলছি সিনাপসিস। এটা আমরা দেখব হচ্ছে সিনাপসিস, এটা দেখব জাইগোটিন ধাপে। বাইভ্যালেন্ট, এটাও দেখব জাইগোটিন ধাপে। তাহলে জোড় বাঁধা ক্রোমোজোম জোড়াকে আমরা বলবো বাইভ্যালেন্ট, প্রক্রিয়াটাকে বলবো সিনাপসিস। ওকে, পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি, মাইটোসিসের কোন পর্যায়ে স্পিন্ডল ফাইবার অদৃশ্য হয়? স্পিন্ডল ফাইবার নিয়ে বেশ কয়েকটা কথা। স্পিন্ডল ফাইবার সৃষ্টির সূচনা হয় স্পিন্ডল ফাইবার বা তন্তু, স্পিন্ডল ফাইবার সৃষ্টির সূচনা হয় প্রোফেজ ধাপে, মাইটোসিসের প্রোফেজ ধাপে। সৃষ্টি হয় প্রোমেটাফেজ ধাপে, এবং সেটা অদৃশ্য হয় টেলোফেজ ধাপে। তাহলে স্পিন্ডল ফাইবার, এখান থেকে তিনটা কোশ্চেন আসতে পারে। স্পিন্ডল ফাইবার সৃষ্টির সূচনা হয় কোন ধাপে? সেটা হচ্ছে প্রোফেজ। স্পিন্ডল ফাইবার সৃষ্টি হয় কোন ধাপে বললে আমরা বলবো প্রোমেটাফেজ। ওকে, পরবর্তী কোশ্চেনটা আমরা যদি দেখি, নিচের কোনটিতে মিওসিস ভূমিকা রাখে? তো আমরা মিওসিসের ভূমিকাগুলো মনে রাখার জন্য একটা টেকনিক ইউজ করতে পারি, সেটা হচ্ছে এইভাবে বলতে পারি, গাজা মাপা অবৈধ। তো গাজা মাপা অবৈধ, এখানে গতে আমরা বলি হচ্ছে গ্যামিট সৃষ্টি, দ্যাট মিন শুক্রাণু ডিম্বাণু সৃষ্টি। বর্গীয় জতে জনক্রম, দ্যাট মিনস হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন, এটাকে আমরা বলি জনক্রম। তাহলে জনক্রম গঠনে বা জনক্রমে মিওসিসের ভূমিকা রয়েছে।
মতে মেন্ডেলের সূত্র মেনে চলে। পতে আমরা বলতে পারি প্রজাতির স্বকীয়তা বজায় রাখা, এবং অতে আমরা বলতে পারি অভিব্যক্তি বা বিবর্তন, বতে বৈচিত্র্য সৃষ্টি, ধতে ক্রোমোজোম সংখ্যা ধরে রাখা। তাহলে এইগুলো হচ্ছে মিওসিসের গুরুত্ব। তাহলে কী কী বললাম আমরা একটু রিকল করার চেষ্টা করি। গতে আমরা বলতেছি হচ্ছে গ্যামিট সৃষ্টি, দ্যাট মিনস শুক্রাণু ডিম্বাণু সৃষ্টি। বর্গীয় জতে জনক্রম, দ্যাট মিনস হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার কোনো একটা প্রাণীর জীবনচক্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক অনুক্রমকে আমরা বলি জনক্রম। এবং মতে আমরা বলতেছি মেন্ডেলের সূত্র মেনে চলে, তার মানে মিওসিস কোষ বিভাজন মেন্ডেলের সূত্র মেনে চলে, প্রজাতির স্বকীয়তা বজায় রাখে, অভিব্যক্তিতে ভূমিকা পালন করে, বৈচিত্র্য সৃষ্টি করে এবং ক্রোমোজোম সংখ্যা ধরে রাখে। তাহলে এখানে আমরা যদি দেখি দেহ গঠন, এটা মাইটোসিসের ভূমিকা, ক্ষয়পূরণ মাইটোসিসের ভূমিকা, অঙ্গ যোজন এটাও মাইটোসিসের ভূমিকা। মাইটোসিসের ভূমিকা যদি মনে রাখতে চাই তাহলে আমরা আরও একটা সুন্দর ছন্দ মনে রাখতে পারি। মাইটোসিসের ভূমিকার ক্ষেত্রে আমরা বলতে পারি যে মাইটোসিসের ভূমিকা, তো মাইটোসিসের ভূমিকাটা আমরা এভাবে মনে রাখতে পারি, মাইটোসিসের ভূমিকা বদনার জন্য পিভিসি, এই ছন্দটা আমরা একটু মনে রাখতে পারি। তো বদনার জন্য পিভিসি, বতে আমরা বলতে পারি হচ্ছে বংশবৃদ্ধি। আমরা দেখি যে মাইটোসিসের মাধ্যমে বংশবৃদ্ধি, এককোষী শৈবাল যেমন ক্যালামোইডোমোনাস বংশবৃদ্ধি করতে পারে। দতে দেহ গঠন, দৈহিক বৃদ্ধি এগুলো করে থাকে। নতে নির্দিষ্ট আকার আয়তন রক্ষা, কোষের নির্দিষ্ট আকার আয়তন রক্ষা করা মাইটোসিসের কাজ। আমরা বর্গীয় জতে বলতে পারি জননাঙ্গ সৃষ্টি, জনন কোষের সংখ্যা বৃদ্ধি, জননাঙ্গ দ্যাট মিনস শুক্রাশয় ডিম্বাশয় সৃষ্টিতে মাইটোসিসের ভূমিকা রয়েছে। জনন কোষের সংখ্যা বৃদ্ধি দ্যাট মিনস শুক্রাণুর ডিম্বাণুর সংখ্যা বৃদ্ধি করে, এবং শুক্রাণু ডিম্বাণুর বিভাজন বা শুক্রাণু ডিম্বাণুর সৃষ্টি বললে আমরা বলবো মায়োসিস কোষ বিভাজন, আর যদি সংখ্যা বৃদ্ধি বলে তাহলে বলবো মাইটোসিস কোষ বিভাজন। পথে আমরা বলতে পারি পুনরুৎপাদন, ক্রমাগত ক্ষয়পূরণ, ক্ষতস্থান পূরণ, এগুলো আমরা পদে বলতে পারি। ভি দিয়ে আমরা বলতে পারি ভারসাম্য রক্ষা, ক্রোমোজোম এবং নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে ভারসাম্য রক্ষা, এটা মাইটোসিসের ভূমিকা। এবং সিতে ক্রোমোজোমের সমতা রক্ষা, তাহলে এইগুলো হচ্ছে মাইটোসিসের গুরুত্ব বা মাইটোসিসের ভূমিকা। তাহলে আমরা মাইটোসিসের ভূমিকাটা মনে রাখতে পারি বদনার জন্য পিভিসি, দ্যাট মিনস বংশবৃদ্ধিতে সহায়তা করে, দেহ গঠন বা দৈহিক বৃদ্ধিতে সহায়তা করে, কোষের নির্দিষ্ট আকার আয়তন রক্ষা করে, জননাঙ্গ সৃষ্টিতে দ্যাট মিনস শুক্রাশয় ডিম্বাশয় সৃষ্টিতে ভূমিকা পালন করে, জনন কোষের সংখ্যা বৃদ্ধি এবং পুনরুৎপাদন, ক্রমাগত ক্ষয়পূরণ, ক্ষতস্থান পূরণে মাইটোসিস কোষ বিভাজন ভূমিকা পালন করে, জনন ভারসাম্য রক্ষা করে, দ্যাট মিনস সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের ভারসাম্য রক্ষা করে, ক্রোমোজোমের সমতা রক্ষা করে। দুটো খুবই গুরুত্বপূর্ণ কথা, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা, এইটা বললে আমরা বলবো হচ্ছে মিওসিস বা মায়োসিস। আর যদি বলে ক্রোমোজোমের সমতা রক্ষা, ক্রোমোজোমের সমতা রক্ষা করা, এটা কোন কোষ বিভাজনের ভূমিকা, তাহলে আমরা বলবো মাইটোসিস। এই দুটো পরীক্ষায় খুবই ভুল হয়, এটা একটু মনে রাখার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ। তো আমাদের এখানকার অ্যান্সারটা হবে নিচের কোনটিতে মিওসিস ভূমিকা রাখে, তো জনক্রম। পরবর্তী কোশ্চেনটা দেখি,
মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম হতে পানি বিয়োজন ঘটে? তো পানি বিয়োজন নিয়ে দুইটো জায়গায় কথা আছে। পানি বিয়োজন বললে আমরা বলবো প্রোফেজ, পানি যোজন বললে পানি যোজন বা পানি যুক্ত হওয়া টেলোফেজ দশায়। ওকে, অ্যানাফেজকে আমরা বলি গতি পর্যায়। মেটাফেজ, এখানে আমরা দেখব মেটাকাইনেসিস, কনডেনসেশন, সুপার কয়েলিং, এই ঘটনাগুলো ঘটতেছে। অ্যানাফেজে আমরা দেখব হচ্ছে ক্রোমোজোমগুলো বিভিন্ন আকৃতি ধারণ করতেছে, VLJ আই আকৃতি ধারণ করতেছে। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? এই যে দেখো, বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়, এটা হচ্ছে মেটাফেজ দশায়। এই বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়াকে, এটাকে আমরা বলি হচ্ছে মেটাকাইনেসিস। কি বলি আমরা? মেটাকাইনেসিস। তাহলে মেটাফেজ দশায় ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়াকে বলি মেটাকাইনেসিস, এবং বিন্যস্ত ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো মোটা হয়, এই ঘটনাটাকে আমরা বলি কনডেনসেশন। তাহলে কনডেনসেশন শব্দটা আমরা পাবো হচ্ছে মেটাফেজে, এবং এই কনডেনসেশন হওয়ার জন্য একটা প্রক্রিয়া দেয়, সেটাকে আমরা সুপার কয়েলিং। আমরা সুপার কয়েলিং শব্দটা আমরা পাবো হচ্ছে মেটাফেজ দশায়, সুপার কয়েলিং। এই পয়েন্টগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রোফেজে দেখি জলবিয়োজন ঘটে, অ্যানাফেজে আমরা দেখব ক্রোমোজোমগুলো মেরুমুখী চলন হচ্ছে, টেলোফেজে দেখব জলবিয়োজন ঘটতেছে, জলযোজন ঘটতেছে। এরপরে কোশ্চেনটা, 2n = 8 হলে মাইটোসিস মেটাফেজ দশায় মোট কতটি ক্রোমাটিড দেখা যায়? আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে একটা ক্রোমোজোম সমান দুইটা ক্রোমাটিড। তো 2n = 8 হলে মেটাফেজ দশায় মোট কতটি ক্রোমাটিড দেখা যাবে? আমরা দেখব মেটাফেজ দশায় 16টি ক্রোমাটিড। ক্রোমোজোম সংখ্যা যা হবে, ক্রোমাটিড সংখ্যা তার দ্বিগুণ হবে, ঠিক আছে? ক্রোমাটিড সংখ্যা দ্বিগুণ, কারণ আমরা বলতেছি একটা ক্রোমোজোম একটা ক্রোমোজোম সমান দুইটা ক্রোমাটিড। তাহলে 8টা ক্রোমোজোম সমান কয়টা ক্রোমাটিড হবে? 8টা ক্রোমোজোম = 16টা ক্রোমাটিড। যদি বলে পরীক্ষায় যে 2n = 46 হলে মেটাফেজ দশায় কয়টি ক্রোমাটিড দেখা যাবে? সেমভাবে আমরা বলবো 46টা একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমাটিড পাওয়া যায়, তাহলে 46টি ক্রোমোজোম থেকে আমরা পাবো হচ্ছে 92টা ক্রোমাটিড। আশা করি এই কোশ্চেনটা বোঝা গেছে। পরবর্তী কোশ্চেনটা দেখি, বলছে স্পোরোফাইটিক উদ্ভিদের কোথায় মায়োসিস ঘটে? আমরা দেখি মায়োসিস সর্বদা ডিপ্লয়েড কোষে ঘটে, এবং এই মায়োসিস আমরা 3 ধরনের দেখতে পাই। একটা হচ্ছে স্পোরিক মায়োসিস, টার্মিনাল মায়োসিস, এবং স্পোরিক মায়োসিস, টার্মিনাল মায়োসিস এবং জাইগোটিক মায়োসিস। আমরা এই 3 ধরনের মায়োসিস দেখতে পাই। স্পোরিক মায়োসিসটা আমরা দেখি হচ্ছে স্পোরোফাইটিক উদ্ভিদ, দ্যাট মিনস যারা মেগাস্পোরোফিল বা মাইক্রোস্পোরোফিল তৈরি করতে পারে, যেমন নগ্নবীজে আবৃত বীজ উদ্ভিদ, তাদের ক্ষেত্রে আমরা দেখব জনন মাতৃকোষ। এদের ক্ষেত্রে জনন মাতৃকোষ হিসেবে কোনটা থাকে? এটা হচ্ছে মেগাস্পোরোফিল বা মাইক্রোস্পোরোফিল। স্পোরোফিল এই মেগাস্পোরোফিল দেখব আমরা এখান থেকে, মেগাস্পোরোফিল বা স্ত্রী রেণুপত্র, এখান থেকে দেখব মেগাস্পোর তৈরি হয়। মেগাস্পোর কোন কোষ বিভাজন প্রক্রিয়ায়? মিওসিস কোষ বিভাজন বা মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়। মাইক্রোস্পোরোফিল থেকে আমরা দেখব বা পুং রেণুপত্র থেকে মাইক্রোস্পোর, দ্যাট মিনস পুং রেণু তৈরি হয় মিওসিস প্রক্রিয়ায়। তাহলে স্পোরোফাইটিক উদ্ভিদ এর ক্ষেত্রে মায়োসিস ঘটে জনন মাতৃকোষে, দ্যাট মিনস মেগাস্পোরোফিল এবং মাইক্রোস্পোরোফিলে। টার্মিনাল মায়োসিস আমরা দেখি উন্নত উদ্ভিদ প্রাণীতে। কোথায় ঘটে? এটাতে আমরা দেখব জনন মাতৃকোষে।
যেসব উদ্ভিদ রয়েছে তাদের ক্ষেত্রে আমরা দেখব নিষেকের পর জাইগোটে, কারণ জাইগোটিক জীবের ক্ষেত্রে জাইগোটিক জীব যেমন শৈবাল ছত্রাক এদের ক্ষেত্রে আমরা দেখি এদের মূল দেহ হ্যাপ্লয়েড, তার মানে দেহকোষও হ্যাপ্লয়েড, জনন মাতৃকোষও হ্যাপ্লয়েড, জননকোষও হ্যাপ্লয়েড, কিন্তু জাইগোট সৃষ্টি হলে সেটা ডিপ্লয়েড হয়। তাই জাইগোটিক জীব দ্যাট মিনস শৈবাল ছত্রাক এদের ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে নিষেকের পর জাইগোটে মিওসিস ঘটবে। আশা করি এই কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে। পরবর্তী কোশ্চেনটা দেখি, কোন ধাপে জীবের বৈচিত্র্য সৃষ্টির সূচনা হয়? বৈচিত্র্য সৃষ্টির সূচনা হয়, দেখো আমরা একটু আগে শিখে আসলাম যে মায়োসিস কোষ বিভাজন বৈচিত্র্য সৃষ্টির জন্য দায়ী, এবং আরও স্পেসিফিকভাবে বললে মায়োসিসের প্রোফেজ 1-এর প্যাকাইটিন ধাপে বা প্যাকাইটিন উপপর্যায়ে আমরা দেখব জীবের বৈচিত্র্য সৃষ্টির জন্য দায়ী, এবং এই প্যাকাইটিন ধাপে আমরা দেখি ক্রসিং ওভার ঘটে। মূলত এই ক্রসিং ওভারের কারণেই জীবের বৈচিত্র্য সৃষ্টি হয়। লেপ্টোটিনে আমরা দেখব বহু কোমোমিয়ার দেখা যায়, এবং এখানে দেখব পোলারাইজড বিন্যাস দেখা যায়, বুকে দশা দেখা যায়। জাইগোটিনে আমরা দেখে আসলাম, জাইগোটিনে আমরা বললাম সিনাপসিস ঘটে, বাইভ্যালেন্ট সৃষ্টি হয়। ডিপ্লোটিনে আমরা দেখব লুপ সৃষ্টি হবে। ঠিক আছে, ওকে। পরবর্তী কোশ্চেনটা আমরা যদি দেখি, মিওসিস বিভাজনের কোন দশায় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যে মিওসিস বিভাজনের কোন দশায় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়। সেম কোশ্চেন বা একটু চেঞ্জ, সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমের দুটি ক্রোমাটিড সম্পূর্ণ পৃথক হয়। এখানে দেখো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, দ্যাট মিনস এটা একটা ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়ে যাবে আর ক্রোমাটিড পৃথক হয়ে যাবে। এই যে আমরা বলতেছি এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এই ক্রোমাটিড দ্বয় পৃথক হয়ে যাবে। ক্রোমাটিড সম্পূর্ণ পৃথক হয় কোথায়? অ্যানাফেজ 2-তে। আর যদি বলে সেন্ট্রোমিয়ার বিভক্ত কোথায় হয়, তাহলে মেটাফেজ 2-তে। তাহলে আমরা বলবো মিওসিসের দুইটা ক্লাসিফিকেশন, মিওসিসকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, মিওসিস 1, মিওসিস 2 বা মায়োসিস 1, মায়োসিস 2। এই মায়োসিস 2-এর মেটাফেজ 2-তে আমরা দেখব সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে, এবং অ্যানাফেজ 2-তে দেখব আমরা সেন্ট্রোমিয়ার সহ ক্রোমাটিড বিভক্ত হয়ে যায়। ক্রোমোজোমের দুইটি ক্রোমাটিড সম্পূর্ণ পৃথক হয়ে যায়, ক্রোমাটিড দ্বয় পরস্পর থেকে পৃথক হয়ে যাবে। ওকে, 10 নম্বর কোশ্চেন, নিচের কোনটিতে মাইটোসিস ঘটে? তাহলে মাইটোসিস কোথায় ঘটে? আমরা জানি যে মাইটোসিস ঘটে হচ্ছে উন্নত উদ্ভিদ যেগুলো আছে, উদ্ভিদ বা প্রাণী যেগুলো আছে সেখানে আমরা মাইটোসিস দেখব। অ্যামিবা, ব্যাকটেরিয়া, ইস্ট এগুলোতে আমরা দেখব হচ্ছে অ্যামাইটোসিস ঘটতেছে। তাহলে এদের ক্ষেত্রে আমরা কী দেখবো? আমরা এভাবে মনে রাখতে পারি ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা এগুলোতে আমরা দেখবো অ্যামাইটোসিস ঘটে, অর্থাৎ কোনো জটিল মাধ্যম ব্যতি রেখেই কোষ বিভাজিত হয়। ওকে, প্লাজমোডিয়াম মানে আমরা ম্যালেরিয়া যে প্যারাসাইট বা ম্যালেরিয়া পরজীবী পড়েছি, সেই প্লাজমোডিয়াম মাইটোসিস ঘটে। পরবর্তী কোশ্চেনটা, কোষচক্রের সংশ্লেষণ দশায় ব্যয়িত সময় কত? তো আমরা কোষচক্রের সম্পর্কে যদি একটু রিকল করার চেষ্টা করি, আমরা কোষচক্রে দেখতে পাই, কোষচক্র বলতে কি বোঝায়? কোষের সৃষ্টি, সেটার বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন, এই তিনটা ধাপ অতিক্রম করলে সেটাকে আমরা কোষচক্র বলি। তাহলে যে চক্রের মাধ্যমে কোষের সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলছি কোষচক্র। ওকে, ভালো কথা। এই কোষচক্র সম্পর্কে প্রথম ধারণা দেন হচ্ছে হাওয়ার্ড এবং পেলক। এই কোষচক্রের মধ্যে আমরা দুইটা দশা দেখতে পাই, একটা মাইটোটিক ফেজ আর একটা হচ্ছে এম ফেজ, এবং হচ্ছে এম ফেজ আর একটা হচ্ছে ইন্টারফেজ। তো এম ফেজ মানে হচ্ছে এখানে দেখব কোষগুলো বিভাজিত হবে। ইন্টারফেজে আমরা দেখব কোষগুলো প্রস্তুতি গ্রহণ করবে, বিভাজনের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। দ্যাট মিনস কোষের সৃষ্টি, বৃদ্ধি এই দুইটাকে আমরা একত্রে বলতে পারি ইন্টারফেজ, এবং কোষের বিভাজন এটাকে আমরা বলতে পারি এম ফেজ বা মাইটোটিক ফেজ। তো আমরা এই ইন্টারফেজের মধ্যে আমরা দেখব তিনটা উপপর্যায় দেখব।
আমরা ইন্টারফেজের মধ্যে আমরা দেখতে পাবো যে মাইটোটিক ফেজ ইন্টারফেজ আমরা দেখব গ্যাপ 1 এস, গ্যাপ 2, এই যে গ্যাপ 1 এস এবং গ্যাপ 2 এই তিনটাকে আমরা বলতেছি ইন্টারফেজ। তাহলে ইন্টারফেজের মধ্যে আমরা তিনটা উপপর্যায় গ্যাপ 1 এস এবং গ্যাপ 2। আমরা গ্যাপ 1-এ দেখব হচ্ছে কোষ বিভাজিত হওয়ার জন্য বা কোষ বিভাজিত হওয়ার জন্য এস ধাপে যাবে কি না তার জন্য র ম্যাটেরিয়ালস বা প্রয়োজনীয় উপাদানগুলো তৈরি হবে G1 দশায় বা গ্যাপ 1-এ। এখানে আমরা দেখব সাইক্লিন তৈরি হয়, সাইক্লিন প্রোটিন তৈরি হয় এবং যেটা সিডিকের সাথে যুক্ত হয়ে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের সাথে যুক্ত হয়ে ফসফোরাইলেশন প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করে। এস দশে আমরা দেখব এখানে সিনথেসিস হবে। কি সিনথেসিস হয়? এখানে হিস্টোন প্রোটিন সিনথেসিস হয়, ডিএনএ সিনথেসিস হয়, ঠিক আছে, এগুলো হবে। গ্যাপ 2 দশে আমরা দেখব এখানে দেখব হচ্ছে কোষ বিভাজিত হওয়ার জন্য ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, কোষ বিভাজিত হওয়ার জন্য যে মাইক্রোটিউবুলস দরকার সেগুলো সৃষ্টি হবে গ্যাপ 2-তে। এটিপি তৈরি হবে, ঠিক আছে, এডিপি থেকে এটিপি তৈরি হবে, তারপরে মাইক্রোটিউবুল সৃষ্টি হবে এবং মাইক্রোটিউবুল সৃষ্টির সূচনা ঘটবে। মাইক্রোটিউবুল সৃষ্টি হয় না, সূচনা ঘটবে এবং এই গ্যাপ 2 থেকে এম ফেজ, দ্যাট মিন্স মাইটোটিক ফেজ বা বিভাজন দশায় যাবে কি না তার সিদ্ধান্ত গ্রহণ করবে হচ্ছে MPF নামক প্রোটিন, ম্যাচুরেশন প্রমোটিং প্রোটিন। ওই ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরটা যদি নির্দেশ দেয় বা এটা যদি তৈরি হয়ে যায় তাহলে গ্যাপ 2 থেকে এম ফেজে কোষটা যাবে এবং বিভাজিত হবে। ওকে, তো এর মধ্যে আমরা দেখব কিছু সময় লাগে। কতটুকু সময় লাগে আমরা দেখি। এই কোষচক্রের টোটাল সময়ের ইন্টারফেজে লাগবে 90 থেকে 95% সময় এবং এম ফেজে দেখব 5 থেকে 10%। ইন্টারফেজের গ্যাপ 1-এ আমরা দেখব হচ্ছে 30 থেকে 40% সময় ব্যয় হয়। এস ফেজে আমরা দেখব 30 থেকে 50% সময় ব্যয় হয় এবং G2-তে দেখব আমরা 10 থেকে 20% সময় ব্যয় হয়। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে প্রস্তুতি পর্যায়ে সবচেয়ে কম সময় ব্যয় হয় কোন উপপর্যায়ে? গ্যাপ 2-তে। সবচেয়ে বেশি ব্যয় হয় কোথায়? এস ফেজে। ওকে, তো এই কোশ্চেনটা করেছে সংশ্লেষণ দশায় ব্যয়িত সময় কত? তাহলে 30 থেকে 50%। 30 থেকে 40% কোথায়? গ্যাপ 1-এ। 10 থেকে 20% কোথায়? গ্যাপ 2-তে। 90 থেকে 95% ইন্টারফেজ। ভালো করে খেয়াল করে দেখো, সংশ্লেষণ দশায় বলে দিয়েছে। এটা ওভারঅল মানে কি? ইন্টারফেজ দশায়। ওকে, পরবর্তী কোশ্চেনটা আমরা সলভ করে ফেলেছি অলরেডি। তার পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি, যে সকল ডিপ্লয়েড কোষে মিওসিস ঘটে তাকে বলে মিওসাইট। আমরা জানি সাইট মানে কোষ, তাহলে যে সকল ডিপ্লয়েড কোষে মিওসিস ঘটে তাকে বলা হয় মিওসাইট। আর ফ্যাগোসাইট, এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া অংশগ্রহণ করে। পিনোসাইটোসিস প্রক্রিয়া অংশগ্রহণ করে। ওসাইট, এগুলো আমরা বলি হচ্ছে ওসাইট বলতে বোঝে হচ্ছে ডিম্বাণুকে আমরা বলতেছি ওসাইট। ওকে, পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি, ক্যারিওকাইনেসিস মানে কি? ক্যারিও মানে নিউক্লিয়াস। ক্যারিও মানে কি? নিউক্লিয়াস। কাইনেসিস মানে হচ্ছে বিভাজন। তো নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলবো ক্যারিওকাইনেসিস। তো নিউক্লিয়াসের বিভাজনে কী হবে? নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি পাবে, কোষের সংখ্যা তার বৃদ্ধি পাবে না। কোষের সংখ্যা বৃদ্ধি হলে সাইটোকাইনেসিস হওয়া লাগবে। কারণ আমরা জানি হচ্ছে সাইটো মানে হচ্ছে কোষ বা সেল, কাইনেসিস মানে বিভাজন। তাহলে সাইটোকাইনেসিস প্রক্রিয়ায় কোষের সংখ্যা বৃদ্ধি পাবে আর ক্যারিওকাইনেসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি পাবে, নিউক্লিয়াসের বিভাজন ঘটে। ওকে, তাহলে ক্যারিওকাইনেসিস বলতে বোঝায় নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি, নিউক্লিয়াসের বিভাজন। সাইটোকাইনেসিস মানে কি? সাইটোপ্লাজমের বিভাজন, কোষের সংখ্যা বৃদ্ধি। যেহেতু একবার কোশ্চেন আসছে ক্যারিওকাইনেসিস বলতে কী বোঝায়, পরবর্তীতে কোশ্চেন আসতে হবে সাইটোকাইনেসিস বলতে কী বোঝায়। পরবর্তী কোশ্চেনটা আমরা একটু দেখি যে উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। তো উদ্দীপকটা কি? এই যে একটা উদ্দীপক, সুন্দর একটা উদ্দীপক, এখানে খেয়াল করো, বলা হচ্ছে এই উদ্দীপকটা যদি আমরা খেয়াল করি যে এখানে 2টা ক্রোমোজোম দেওয়া আছে, 1, 2, 2টা ক্রোমোজোম দেওয়া আছে এবং 2টা ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা এখানে দেখছি এক্স আকৃতির একটা গঠন, এখানে একটা এক্স আকৃতির গঠন। এটাকে আমরা বলি কি? কায়াজমা, ঠিক আছে। এবং এটা কোন কোষ বিভাজনে ঘটে? এটা ঘটেছে মায়োসিস 1 এর প্রোফেজ 1 এর
প্যাকাইটিন উপপর্যায়। ওকে, তো এই প্যাকাইটিন উপপর্যায়ে আমরা দেখি টেট্রাড গঠন করে, দ্যাট মিনস 4টা ক্রোমাটিন একসাথে হয় এবং কায়াজমা সৃষ্টি করে, দ্যাট মানে এক্স আকৃতির গঠন তৈরি করে এবং ক্রোমোজোমের অংশের বিনিময় ঘটে এবং সেই যে এই বিনিময়টা ঘটেছে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। নন সিস্টার ক্রোমাটিড বলতে কী বোঝায়? সমস্ত ক্রোমোজোমের একই ক্রোমোজোমের 2টা ক্রোমাটিনকে বলা হয় সিস্টার ক্রোমাটিন, এবং এটা যদি 1 নম্বর ক্রোমোজোম হয়, এটা যদি 2 নম্বর ক্রোমোজোম হয়, এই 1 নম্বর ক্রোমোজোমের এই বাহুটার আমরা বলবো নন সিস্টার ক্রোমাটিড বলবো। কিন্তু শর্ত হওয়া লাগবে সমসংস্থ, মানে তারা একসাথে থাকবে বা হোমোলোগাস হওয়া লাগবে। উদ্দীপকের প্রক্রিয়াটি নিচে কোথায় সংগঠিত হয়? দেখো, এটা সংগঠিত হবে কোথায়? হয় জনন মাতৃকোষে হবে, অথবা আমরা দেখলাম জাইগোটিক জীবের ক্ষেত্রে কোথায় হয়? জাইগোটিক জীবের ক্ষেত্রে হচ্ছে জাইগোটে হয়। আর যারা স্পোরিক আছে, স্পোরোফাইটিক উদ্ভিদের ক্ষেত্রে কোথায় হবে? স্পোরোফাইটিক উদ্ভিদ মেগা স্পোরোফিল, মাইক্রো স্পোরোফিল, এবং টার্মিনাল যেসব উদ্ভিদ বা প্রাণী আছে তাদের ক্ষেত্রে আমরা দেখবো জনন মাতৃকোষে। তো এখানে দেহকোষে হবে না, জনন কোষে হবে না, ডিপ্লয়েড জীবের জাইগোটে না, ডিপ্লয়েড জীবের কোথায় হবে? ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে। আর হ্যাপ্লয়েড জীবের জাইগোটে, দ্যাট মিনস এটা হচ্ছে জাইগোটিক মায়োসিস ঘটবে। এই হ্যাপ্লয়েড জীবের জাইগোটে আমরা দেখবো এই প্রক্রিয়াটি সংঘটিত হবে, দ্যাট মিনস ক্রসিং ওভার সংঘটিত হবে। এটাকে আমরা ক্রসিং ওভার বলতে পারি। ওকে, আজকের আলোচনা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ ক্লাসটা করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।